দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি করোনা সংকট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন করোনা দেশ বিদেশ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আজ আমরা আলোচনা করব করোনা সতর্কতা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়টি নিয়ে। আলোচনার জন্য যথারীতি আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি, দুজনেই চিকিৎসক। আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ডাক্তার আব্দুর রউফ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, এবং ডাক্তার মোস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, নিটোর। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আমরা আলোচনা করব, তবে আলোচনা শুরুর আগে আমরা আসলে করোনা পরিস্থিতি, বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি একটি প্রতিবেদন দেব, তারপরে আমরা আলোচনা শুরু করব। করোনা সংক্রমণের ১০৭তম দিন সোমবার দুপুর ২:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে হাজির হন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ৬,২৭,৭০০। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৬২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৫৫৫টি। এর মধ্যে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,৪৮০ জন। ফলে করোনায় মোট আক্রান্ত হলেন ১,১৫,৭৮৬ জন। আর মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬,২৭,৭১৯টি। গত ২৪ ঘন্টায় মৃত ৩৮ জন সহ মোট মারা গেলেন ১,৫০২ জন। গত ২৪ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৮০টি, শনাক্তের হার ২২.৩৭%। এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,১৫,৭৮৬ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১,৬৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ ৪৬,৭৫৫ জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪০.৩৮%। ২৪ ঘন্টা মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন বলেন, শতাংশ দিয়ে মৃত্যুর সংখ্যাকে অবজ্ঞার সুযোগ নেই। যারা মারা যাচ্ছেন তারা কারো অবহেলায় মারা যাচ্ছেন কিনা সেই বিষয়টি তদারকি জরুরি। এই মৃত্যুগুলোকে কি ভালো করার কোনো উপায় ছিল কিংবা আছে? খুব অল্প চেষ্টায়, অল্প অর্থ ব্যয় কি আরেকটু মানবিক মৃত্যুর ব্যবস্থা করা যেতে পারত? কারণ আজকে যারা চলে যাচ্ছেন এবং শুধু তাদের পরিবারগুলো না, সমাজ কিন্তু তীব্রভাবে আক্রান্ত হচ্ছে। সবাই বলছেন, আমরাও বলছি, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পরিকল্পনার চেহারা আমরা দেখলাম না। সবখানেই একটি ধোঁয়াটে ভাব, একটি কুয়াশা তৈরি করার চেষ্টা, অবাধ তথ্য প্রবাহ হচ্ছে না। প্রতিদিন আরও বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা গেলে করোনার সব রোগী দ্রুত শনাক্ত হবে। ফলে সংক্রমণ অনেকাংশে কমবে বলেও মনে করেন অধ্যাপক নিজামুদ্দিন। এদিকে গেল একদিনে এই মহামারীতে বিশ্বে আরও ৩,৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন 4,71,000-এর বেশি, আক্রান্ত 90,67,500 জনের বেশি এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 48,47,000-এর বেশি। করোনায় দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলে আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। রবিবার দেশটিতে 601 জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 50,669 জনে। নতুন 16,851 জন সহ মোট শনাক্ত 10,87,000-এর কাছাকাছি। এদিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন 267 জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,22,248 জন। আর নতুন করে 26,079 জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় 23,56,257 জন। আর 1,044 জনের মৃত্যুতে মেক্সিকোতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে 21,825 জনে। নতুন শনাক্ত 5,343 জন সহ মোট শনাক্ত 1,80,575 জন। এদিকে আরও 426 জনের মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে 13,703 জন। আর নতুন করে 15,183 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্ত 4,27,000 প্রায়। এছাড়াও রবিবার পাকিস্তানে 119, যুক্তরাজ্যে 43, রাশিয়ায় 109, ইরানে 116, কলম্বিয়ায় 111, মিশরে 87, সৌদি আরবে 37 এবং পেরু ও চিলিতে 184 করে মৃত্যুবরণ করেন। আর নাজুক অবস্থায় থাকা ইতালি, ফ্রান্স ও স্পেনে ব্যাপক হারে মৃত্যু কমেছে। রবিবার দেশগুলোতে যথাক্রমে 24, 7 ও 1 জনের মৃত্যু হয়। আমরা প্রতিবেদনটি দেখলাম। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা পরিসংখ্যান আমরা দেখলাম এবং আমাদের
আজকে বাংলাদেশের মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। আসলে এই অবস্থায় কি করণীয়, যেহেতু আমাদের সংক্রমণ যে শনাক্তর হার সেটি আসলে খুব বেশি আমরা যাচাই করতে পারছি না, কারণ আমাদের একমাত্র পরীক্ষার একটাই উপায় হলো RT-PCR, এবং সেটি আসলে সব জায়গায় নেই, মাত্র 62টা সেন্টারে এই পরীক্ষাটি করা হয়। এই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, বা উপায়টা কি আমাদের? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সহ গোটা বিশ্ব একটা ক্রান্তি সময় পার করছে। আমরা এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। আসলে এই ব্যাপারটার জন্য বিশ্ববাসী তো প্রস্তুত ছিল না। এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং নজিরবিহীন ঘটনা আমি মনে করি। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই সহযোগিতার হাতও প্রসারিত করতে হবে একইভাবে। হ্যাঁ, সত্যিকার অর্থেই সংক্রমণের হার তো নিঃসন্দেহে দিনে দিনে বেড়েই যাচ্ছে আমাদের দেশে। একই সঙ্গে নতুন নতুন করে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মৃত্যু। খুবই দুঃখজনক এবং সত্যিকার অর্থে খুব বেদনাদায়ক এটা আমাদের জন্য। আসলে এরকম একটা প্যান্ডেমিক পিরিয়ডে যেটা করা হয়, যেভাবে এটাকে কমব্যাট করা হয়, সেটা হচ্ছে 4টা টি বলে আমরা এখানে করি। সেটা হচ্ছে টেস্ট, ট্রেসিং, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট। এর পুরো বেসিস, এটা হচ্ছে একটা বেসিক একটা প্যান্ডেমিক পিরিয়ডকে কমব্যাট করার জন্য। আসলে একটা প্যান্ডেমিক পিরিয়ডে তো দুইটা সংস্থা একইভাবে এগিয়ে যেতে পারে, দুইটাই স্বাস্থ্য সংস্থা। একটা হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন, যে ডিপার্টমেন্ট আছে, একই সঙ্গে স্বাস্থ্য সেবা যে ডিপার্টমেন্ট আছে। এই দুটার কোঅর্ডিনেশন দিয়ে স্বাস্থ্য মানে জনস্বাস্থ্যের যে ডিপার্টমেন্ট, যে বিশেষজ্ঞ আছেন, ওনাদের দায়িত্ব কিন্তু অনেক বিশাল। যেমন এই যে টেস্ট, ট্রেসিং এবং ট্র্যাকিং, আইসোলেশন এবং অ্যাকচুয়ালি যে ডিমার্ক করা, লোকেটেড করা, ক্লাস্টার থেকে শুরু করে এই সমস্ত যেগুলো লোকেট করা, তাদের কোয়ারেন্টাইন করা, আইসোলেশন, এগুলো কিন্তু তাদের একটা বিশাল তাদের দায়িত্ব। এবং সেবা পার্ট যেটা আছে, তাদের তো একটা বিশাল ভূমিকা আছে, যেটা ট্রিটমেন্ট পার্টি। আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে আমাদের যে ডায়াগনোসিসের ক্ষেত্রে, অর্থাৎ আইডেন্টিফিকেশন, এটার ক্ষেত্রে আমাদের যে স্বল্পতা কিছুটা হলো। যেমন RT-PCR দিয়ে অ্যাকচুয়ালি এটা দেখেন আমাদের এখানে এখনও 15 থেকে 17,000 বা হার্ডলি আমরা 18-20,000 যেতে পারছি। কিন্তু যদি সংক্রমণের হার বা আমাদের জনসংখ্যার সঙ্গে যদি এটাকে আপনি কম্পেয়ার করেন, তাহলে নিঃসন্দেহে এটা একটা অপ্রতুল মানে ইনভেস্টিগেশন প্রসিডিওর। যদিও এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এর মাধ্যমেই আসলে একটা পেশেন্টকে কনফার্ম করা যায় যে সে কোভিড-19 ভুগছে কিনা। কিন্তু এর অ্যাসোসিয়েটেড আরও কিন্তু ইনভেস্টিগেশন আছে, যেগুলো দিয়েও কিন্তু আমরা পেশেন্টকে অ্যাটলিস্ট একটা অ্যাজাম্পশন, এরকম একটা প্যান্ডেমিক পিরিয়ডে আমরা কিন্তু ডায়াগনোসিসে আসতে পারি। যেমন আপনি এটা একটা যে কোনো পেশেন্টেরই আমরা যেটা আমাদের যে ক্লিনিশিয়ান হিসাবে আমাদের যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমরা একটা পেশেন্টের প্রথমে তার একটা হিস্ট্রি নিই। হিস্ট্রি তো এখানে খুব ইম্পর্টেন্ট, যে তার একটা কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, তারপর সে কোনো ট্রাভেল করেছে কিনা, তার ফ্যামিলিতে মানে এরকম বা নেইবার কেউ এরকম একটা কোভিড-19 আক্রান্ত হয়েছিল কিনা, এরকম একটা হিস্ট্রি প্রথমে আমরা নিয়ে নিই। তারপরে পেশেন্টকে আমরা এক্সামিন করেও আমরা একটা পেশেন্টের আমরা একটা মানে এগিয়ে যেতে পারি ডায়াগনোসিসের দিকে। তারপর কিছু ইনভেস্টিগেশন করি, যেগুলো আমরা স্পট ইনভেস্টিগেশন, যেমন আপনি বলেন একটা বুকের চেস্ট এক্সরে করলাম আমরা, একই সঙ্গে কিছু ব্লাড টেস্ট, হেমাটোলজিক্যাল টেস্ট করলাম। তারপর যদি আমাদের সন্দেহটা যদি আরও বেশি চলে আসে পেশেন্টের দিকে যেটা কোভিড-19 হতে পারে, সেখানে আমরা একটা হয়তো HRCT করে ফেলতে পারি। একই সঙ্গে তার হেমাটোলজিক্যাল টেস্ট সহ তার কোমরবিড সাইডের যে টেস্টগুলো আছে, যেমন তার রেনাল ফাংশনটা আমরা দেখতে পারি, এখানে তার কার্ডিওলজি সাইডটা ইভালুয়েশন করতে পারি। একই সঙ্গে তার যদি আমরা ব্লাডের অন্য টেস্টগুলো করে সিটি স্ক্যান, চেস্ট এক্সরে, তার হিস্ট্রি, তার এক্সামিনেশন সব কিছু করে কিন্তু আমরা একটা অলমোস্ট কনক্লুসিভ একটা কাছাকাছি ডায়াগনোসিসে যেতে পারি। এবং ফাইনালি যদি মনে হয় তারপরে যদি সুযোগ থাকে RT-PCR করে আরও শতভাগ কনফার্ম করে নিতে পারি যে পেশেন্টটা কোভিডে
ভুগছে। তার মানে স্যার আরটিপিসিআর এর সাথে আমরা কিছু ক্লিনিক্যাল ডায়াগনোসিসে যেতে পারি। জি, জি, জি। সেটি কি আসলে শনাক্তের হারটি বাড়াতে সহযোগিতা করবে না, নাকি ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি সহযোগিতা করবে? এটা শনাক্তের হার যেমন বাড়বে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না, সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত না আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টটা না করে করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা পেশেন্টকে টোটাল ডায়াগনোসিস দিস ইজ দি কেস অফ কোভিড-19 বা SARS-CoV-2 এটা কিন্তু এটা করতে নিশ্চিত পারবো না। করা যাবে না। আমি একটু আপনার কাছে যাচ্ছি। আমাদের আসলে প্রথমে ঢাকাকে হটস্পট ধরার, এখন সেটি আসলে ধীরে ধীরে অন্য জায়গায়, এখন চট্টগ্রাম, ঢাকা নারায়ণ, তারপর এখন চট্টগ্রামে গেছে এবং আরও বেশ কয়েকটি জেলা নতুন করে তালিকায় চলে আসছে। আসলে আমাদের এই দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের কোন পর্যায়ে যাবে ধীরে ধীরে এটি? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের বিষয়বস্তুটি হচ্ছে করোনা এবং স্বাস্থ্য ব্যবস্থা। তো সেদিকে যদি আমরা নজর দিই তাহলে আমাকে বলতেই হবে যে স্বাস্থ্য ব্যবস্থা আসলে করোনার সিভিয়ার রোগীদের মতোই অবস্থা, অর্থাৎ আইসিইউতে অবস্থান করছে। আসলে ব্যবস্থাপনাটা যখন শুরুর দিকে আমাদের করোনা আক্রান্ত বা শনাক্ত আমরা ধরতে পেরেছিলাম, তখনই কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপক যারা, স্বাস্থ্য ব্যবস্থায় নিয়োজিত কর্তা ব্যক্তিরা, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড উন্নত দেশের সমতুল্য, কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও আমরা হয়তো এগিয়ে আছি। কিন্তু বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। আমাদেরকে সেই বাস্তবতা এখন হারে হারে টের পাইয়ে দিচ্ছে যে আমাদের ব্যবস্থাপনা আসলে মোটেই উন্নত তো নয়, অপ্রতুল। আপনি যেটি বলছিলেন যে আগে ছিল শুধুমাত্র হটস্পট এরিয়া ঢাকা, কিন্তু এটি পরবর্তীতে চলে গেল নারায়ণগঞ্জে, তারপরে চলে গেল গাজীপুর, এখন চিটাগং। তো এভাবে কিন্তু গোটা দেশ কিন্তু এখন আক্রান্ত, গোটা দেশ কিন্তু করোনা রোগীদের নিয়ে ভারাক্রান্ত। একটু আগে আপনাদের রিপোর্টে কিন্তু একজন অধ্যাপক স্যার বলছিলেন যে এমন একটি পর্যায়ে চলে গিয়েছে এখন যে মানবিক মৃত্যু মানুষ চায়। মৃত্যু তো হচ্ছেই, কিন্তু সেটাও যদি মানবিক না হতে পারে, এর চেয়ে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। সুতরাং মানবিক মৃত্যুটাও কিন্তু আমাদের এনশিওর করার ক্ষমতা আমরা রাখছি না। তো এটাই হচ্ছে বাস্তবতা আসলে। তো সেদিকে বিবেচনা করলে আপনি দেখেন যে আজকে কিন্তু বাংলাদেশে করোনার প্রথম যে রোগীটি ধরা পড়েছিল সেটি হচ্ছে আজকের 107তম দিন। তো 107 ডেজ, এই 107তম দিনও কিন্তু আমরা এই এখনও 15,000 টেস্ট করাচ্ছি। আমরা কিন্তু ভুলেই যাই যে আক্রান্তের হার এবং শনাক্তের হার দুটো কিন্তু ভিন্ন বিষয়। শনাক্ত আমরা করতে পারছি হয়তো খুব অল্প সংখ্যক, 15,000 টেস্ট করে হয়তো আমরা 3400 শনাক্ত করতে পারলাম, কিন্তু বাস্তবতা কি আসলে তাই? বাস্তবতা কিন্তু আক্রান্তের সংখ্যা হয়তো অনেক, অসংখ্য। হয়তো কোনো কোনো গবেষক যারা রিসার্চার তারা বলছেন যে এর চেয়েও 40 গুণ বেশি হচ্ছে আক্রান্তের হার। তো তাই যদি হয়ে থাকে, মানে চিত্র যদি এমনই হয়, তাহলে তো আমরা আসলে এটাকে কনফাইন করতে পারছি না। আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন ভাগ করে সেটাকে শুধু মৌখিকভাবেই হয়তো আমরা একটা ছাপ ফেলতে পারবো, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যে ব্যবস্থাপনাগুলো, সেগুলো কিন্তু আমরা ইফেক্টিভলি সেটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো আমার মনে হয় যে এগুলোর বিষয়ে একটু নজর দেওয়ার দরকার আছে। স্যার, আপনি তো 4টা টি এর কথা বললেন, ট্রেসিংটা তো আসলে আমাদের দেশে খুব জটিল একটা ব্যবস্থা। এর সংস্করণটা আসলে কি হতে পারে? আমরা তাহলে কিভাবে এত জনগোষ্ঠীকে আমরা কিভাবে এটি নিয়ন্ত্রণ করব? হ্যাঁ, আসলে তো এই যে আমি যেটা বললাম 4T, যেটা টেস্ট, ট্রেসিং, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্টের হার যখন আমাদের বাড়াতে পারবো আমরা, সিরিয়াসলি এটা আসলে উনি যেটা বলছিলেন যে এটা আসলে বাড়াতে হবে, এছাড়া আমাদের কোনো ওয়ে নেই। অ্যাকচুয়ালি এটা যে ডায়াগনোসিস, যে আমাদের যে আইডেন্টিফিকেশনের কেস আর সংক্রমণের যে এটার মধ্যে নিঃসন্দেহে কিছুটা গ্যাপ তো আছেই, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। এখন এটার পরে যে ট্রেসিং, যেটা ট্রেসিং এবং ট্র্যাকিং, যেটা কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা জানেন যে এখানে অ্যাপসের একটা করছিল, এবং বিশ্বের কিন্তু মানে উন্নত দেশগুলোতে এই অ্যাপস কিন্তু তারা অনেক কার্যকরীভাবেই কিন্তু এগিয়ে নিয়েছিল। বিশেষ করে ইউকেতে এবং চায়নাতে এই অ্যাপস কিন্তু তারা, যেটা ধরেন একটা পেশেন্ট যদি তার ডায়াগনোসিস হয়ে থাকে কোভিড-19 এবং তার যদি সেই অ্যান্ড্রয়েড এবং অ্যাপসকে যদি ইউটিলাইজ করা যায়, তাহলে কিন্তু তার কন্ট্যাক্ট যে ট্রেসিং, সেটা কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে, কারণ যখন একটা পেশেন্টের আইডেন্টিফিকেশন হয় যে সে কোভিড-19, তার কিন্তু টোটাল ডাটা, টোটাল আইডেন্টিফিকেশন, সেটা কিন্তু ইমপ্রিন্ট হয়ে যায়। তার ওই মোবাইল নাম্বার থেকে শুরু করে, তার ইমেল নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু ইমপ্রিন্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে যখন ওই পেশেন্ট আইডেন্টিফাই হয়ে গেল যে এই পেশেন্টটার কোভিড-19 পজিটিভ, সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা তার রিলেটেড যে কোথায় কোথায় তার সাথে কন্ট্যাক্টে ছিল, তার রিলেশন, তার কর্মস্থল অথবা তার মুভমেন্ট কোথায় ছিল, সেই সারাউন্ডিংস কিন্তু পেশেন্টসগুলো, মানে যারা ছিলেন কন্ট্যাক্টে, সেগুলো কিন্তু ট্রেসিং করা সম্ভব হবে।
এবং সেই ট্রেসিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে যদি আমরা কোয়ারেন্টাইন হোক অথবা তাদেরকে তার সিমটোমেটিক হোক অথবা নন সিমটোমেটিক হোক, তাদেরকে যদি আমরা একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি এই ট্রেসিংটা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। না, কিন্তু আমাদের আমি একটু জাস্ট আমাদের যে সামাজিক যে পরিস্থিতি বা আর্থসামাজিক যে পরিস্থিতি, সেক্ষেত্রে এই ট্রেসিং কিংবা ট্র্যাকিং এটি আসলে কতটা বাস্তবসম্মত, সম্ভব কিনা? না, কিছুটা তো আমাদের ব্যাকফুটে তো আমরা আছি। আর্থ সামাজিক অবস্থা চিন্তা করলে সবগুলো আমরা ট্রেসিং এবং ট্রেকিংয়ে যেতে হয়তো পারবো না, কিন্তু সেটা না পারলেও কিন্তু অনেকটা কিন্তু আমরা সেটা কাভার করতে পারতাম। তো শুরুর দিকে যেমন আপনি দেখে থাকবেন শুধুমাত্র একটি সেন্টারই কুক্ষিগত করে রাখা হয়েছিল আক্রান্তের ইয়ে করার জন্য, কিন্তু সেটা কিন্তু খুবই ওয়াইজ যে ডিসিশন ছিল সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ছিল না। তো তাহলে আমরা শুরুর দিকেই শুরু থেকে যদি আমরা সেন্টারগুলোকে আমরা ভাগ করে ফেলতে পারতাম। এখন আপনি যেমনটি বলছিলেন যে 60-এর অধিক সেন্টার আছে যেগুলো থেকে আমরা পজিটিভ ইয়ে করতে পারি, কোভিড টেস্ট করতে পারি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে। আমরা কিন্তু শুরুতেই ডিসিশন মেকিংয়ে আমরা একটা বড় গলত করে ফেলেছি। আপনি কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়তো আপনি দেখে থাকবেন, আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সময় তো সভাপতি ইকবাল আরসালান স্যার একটি কথা বলেছিলেন যে সেন্ট্রাল যে স্টিয়ারিং কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত একরকম হয়, আবার আমলাতান্ত্রিক জটিলতায় আমলারা আরেক ধরনের সিদ্ধান্ত নেন। এর ফলে এই যে দুই জায়গার যে মিসম্যানেজমেন্ট, আলটিমেটলি ভোক্তা কিন্তু জনগণ, সাধারণ জনগণের কিন্তু ভোগান্তিটা হচ্ছে। তো সুতরাং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় যথেষ্ট গলদ আছে। আমরা মনে করি যে এখনও যেমন চায়না বিশেষজ্ঞ দল কয়েকদিন আগে চলে গেল, তারা কিন্তু বলেছে যে স্টিল ইয়েট টু কাম প্যান্ডেমিক, এখনও কিন্তু সেই প্যান্ডেমিক সিচুয়েশনটা বাংলাদেশে আসে নাই তারা বলছেন। তার মানে কি? তাহলে এটা একটা ভয়ঙ্কর তথ্য। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের মনে হয় যে এখনও সময় ক্ষেপণ না করে আমরা যেগুলো আমাদের লেকিংস আছে সেগুলোকে কিন্তু আমরা ওভারকাম করে ফেলতে পারি। স্যার, এই মানে প্যান্ডেমিকের তো একটা বিষয় আছে, একটা পিক আছে, তারপরে প্লেটো আছে, আবার ডাউন আছে, তারপরে আবার সেকেন্ড ওয়েভ আছে। আসলে আমরা কোন পর্যায়ে আছি আর কোন দিকে যাব বা কি পর্যায়ে আমাদের কখন আসতে পারে এই পর্যায়ে? আসলে একটা প্যান্ডেমিকের ধাপ থাকে 4টা, বা এই যে আমাদের এখন যে পর্যায়ে আছি আমরা, এটা কিন্তু 4ভাবে এটার সমাপ্তি হতে পারে। সেটা হচ্ছে এখন আমরা যে পিকে আছি, যে অবস্থায় আছি আর কি, এটা দীর্ঘমেয়াদী হতে পারে, নাম্বার 1 হতে পারে আর কি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা কমপ্লিট ইরাডিকেশন হয়ে যেতে পারে আমাদের এই পিরিয়ড। ডে বাই ডে একটা পিক থেকে শুরু করে ডাউনওয়ার্ড থেকে যে কমপ্লিট ইরাডিকেশন হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে কমপ্লিট ইরাডিকেশন হয়ে এটা আবার সেকেন্ড ওয়েভ ব্যাক করতে পারে। আর 4 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পোরাডিক হয়ে যেতে পারে। পিরিয়ডটা চলে গেল, প্যান্ডেমিকটা আমরা মানে কমব্যাট করলাম, মোকাবেলা করলাম, কিন্তু স্পোরাডিক্যালি হয়তো কোনো একটা কমিউনিটিতে বা কোনো একটা ডিস্ট্রিক্টে কোনো একটা ডিভিশন হয়তো দেখা যাচ্ছে 1-2টা কেস থাকতে পারে। এইটা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। তবে আমাদের যে আকাঙ্ক্ষা, যেটা আমরা জাতি হিসাবে আমাদের যে আকাঙ্ক্ষা বা আশা থাকবে, সেটা হচ্ছে যেন এটা কমপ্লিটলি আমরা যেন এরাডিকেট করে ফেলতে পারি, যেমন আমরা এর আগেও করেছে। এর আগে কিন্তু এরকম, এটা তো আর নতুন সিচুয়েশন না। এটা স্প্যানিশের কথা যদি আপনি ফ্লুর কথা যদি ভাবেন, তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তারপরে স্মল পক্স, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। কিন্তু এগুলো তো হয়েছে, কিন্তু তৎকালীন স্প্যানিশ ফ্লু তো 100 বছর আগের কথা। সেগুলো সেই সময় সেই পিরিয়ডে কিন্তু এই থিঙ্কিংগুলো, যেমন কোয়ারেন্টাইন একটা থিঙ্কিং, যেমন আইসোলেশনের একটা থিঙ্কিং, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের যে একটা ব্যাপারগুলো ছিল, এগুলো তো তখন নিঃসন্দেহে এরকম ম্যাচুরিটি ছিল না, যার জন্য হয়তো ক্ষয়ক্ষতি সেই সময় বেশি হয়েছে। কমব্যাট করতে হয়তো মানুষ, হিউম্যান বিংসের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, অনেক তাকে জীবন দিতে হয়েছে মানুষদের। কিন্তু সেই পিরিয়ড, সেই ব্যবস্থা তো এখন নাই। এখন তো অনেক ডেভেলপমেন্ট আসছে। এখন যেমন আমরা যেমন এই যে কোয়ারেন্টাইনের থিঙ্কিং, আইসোলেশনের থিঙ্কিং, ম্যানেজমেন্ট, অনেক ডেভেলপ ম্যানেজমেন্ট, নিঃসন্দেহে সব কিছু মিলে আমার কাছে যেটা ধারণা, সেটা হচ্ছে সেই সমস্ত যে দুঃখজনক ঘটনা মানব জাতির যেগুলো ছিল, মানব জাতির যে বিপন্ন যে ইতিহাস, আমার কাছে মনে হয় সেই ব্যাপারটা এই কমব্যাট মানে কোভিড-19 ক্ষেত্রে হয়তো বা হবে না ইনশাল্লাহ। কারণ তার একটা নমুনা দেখা যাচ্ছে, আমরা যদি পরিসংখ্যানটা দেখি, আসলে মৃতের হার তো খুব বেশি নয়। 213টি দেশ আক্রান্ত, 4.5 লাখের। শুধু তাই না, অনেক দেশ তো অলরেডি তারা মোকাবেলা করে এটাকে পরাস্ত করে ফেলছে এরকম পর্যায়ে। যেমন ইউরোপের ম্যাক্সিমাম দেশ চলে আসছে, আমাদের এই এশিয়ার অনেকগুলো কান্ট্রি। সেই সমস্তগুলো যদি এক্সাম্পলগুলো আমরা ধরি, তাহলে হয়তো যে পিরিয়ডটা চলছে এই পিক আমার কাছে মনে হয় খুব বেশি দিন কন্টিনিউ হবে না ইনশাল্লাহ। না, কিন্তু যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো,
সেটা আসলে কতটা আমাদেরকে সেবা দিতে পারবে? দীর্ঘমেয়াদী হলে স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো উন্নয়ন দরকার, যেটি আমি বলছিলাম যে সেটি এখন থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। আমাদের আইসিইউ ব্যবস্থাপনা আপনি দেখেন মাত্র কত পার্সেন্ট আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারি। আমাদের আইসিইউ সেন্টারই বা কতগুলো, বিভাগীয় শহরগুলোতেও অনেক হসপিটালে কিন্তু আইসিইউ সাপোর্ট নেই, সদর হাসপাতালগুলোতে আইসিইউ সাপোর্ট নেই, উপজেলা জেলা পর্যায়ে তো বাধিয়ে দিলাম। তো সুতরাং আইসিইউর যে বিষয়, ভেন্টিলেটরের সংখ্যা আমাদের নাই, তো এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের একটা ল্যাকিংস আছে। তো সুতরাং দীর্ঘমেয়াদী যদি হয়ে যায় এবং এই আক্রান্তের সংখ্যা যদি আরও বেশি পরিমাণে চলে যায়, তাহলে কিন্তু আমাদের আসলে একটা করুণ অবস্থায় হয়তো আমাদের পড়তে হতে পারে। তবে আশার কথা যেটি স্যার বলছিলেন যে অনেক দেশে কিন্তু এখন ওভারকাম করে ফেলেছে, যেমন ইতালি এক পর্যায়ে খুবই মুমূর্ষু অবস্থায় ছিল, সেটা কিন্তু ওভারকাম করে ফেলেছে। এরকম এশিয়ার কিছু কিছু দেশ কিন্তু ওভারকাম করে, ভিয়েতনামের কথা আপনি চিন্তা করেন, মাত্র অল্প সংখ্যক, প্রায় 400-র মতো শনাক্তের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা, এবং মৃত্যু ওইখানে নাই বললেই চলে। তো সুতরাং পাশের দেশ কিন্তু ভিয়েতনাম খুব বেশি উন্নত দেশ এটি কিন্তু নয়, জাস্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণেই আজকে তারা এই করোনার মতো একটি মহামারীকে জয় করে ফেলেছে। সুতরাং দীর্ঘমেয়াদী হলেও কিন্তু ভয়ের যে খুব বেশি আছে, ইনফ্রাস্ট্রাকচারলি হয়তো আমাদের ভীত হওয়ার কিছু বিষয় আছে, কিন্তু যদি সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা মহামারীটা অনেকটাই আমরা জয় করে ফেলতে পারবো। আরেকটি বিষয় আমি বলে দিতে চাই, এখানে কিন্তু যে স্বাস্থ্য ব্যবস্থাপক যারা আছেন তাদের ছাড়াও কিন্তু আমাদের সাধারণ জনগণের কিন্তু একটা দায়িত্ব আছে। আমরা সাধারণ জনগণ যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লকডাউনটা ঠিকমতো মানছি না, এবং না মানার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতিটা। যে শুরু থেকেই আমরা লকডাউনকে সেইভাবে আমরা ট্রিট করতাম, সেইভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলতাম, তাহলে হয়তো আজকে যে সংখ্যাটা প্রায় 1500-র অধিক যে মৃতের সংখ্যা, এই সংখ্যাটা হয়তো আমাদেরকে আর দেখতে হতো না। স্যার, আইসিইউ বা ভেন্টিলেশন এটি তো আসলে একদমই 2% বা 3% পেশেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। এর বাইরে আসলে আমরা ক্লিনিক্যালি কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি? আমাদের তো কমিউনিটি বেসড স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে পুরো দেশ জুড়ে। আসলে এই কোভিড-19 পেশেন্টের মানে এটাই আমাদের একটা সুখের কথা যে মেজরিটি পেশেন্টই কিন্তু মানে হোম ট্রিটমেন্ট বা সিমটোমেটিক ট্রিটমেন্টে কিন্তু তারা ভালো হয়ে যাচ্ছে। তারপরেও যে একটা পার্ট যেগুলো মিডিয়াম বা একটু সিভিয়ার সিমটম অথবা ভেরি সিভিয়ার ক্রিটিক্যাল যে সিমটম সেগুলো হচ্ছে, সেই অংশটাই হয়তো হসপিটালাইজড করে তাদেরকে ট্রিটমেন্টে আনতে হচ্ছে, এবং আরও কিছু যেগুলো একেবারে হাইলি ক্রিটিক্যাল তাদেরকে হয়তো আইসিইউ ম্যানেজমেন্ট দেওয়া লাগছে। তা আইসিইউর বাইরে যেটা ট্রিটমেন্ট সেটা আসলে সিমটোমেটিক, একেবারে নর্মাল সিমটোমেটিক ট্রিটমেন্ট, এগুলো সব লেভেলেই ফিজিশিয়ানেরা এগুলো পারেন। ইভেন প্যাশেন্ট নিজেও, যেমন তার জ্বর বা তার যদি বা সর্দি বা কাশি এরকম সিম্পলি জ্বর যদি থাকে, তার ধরেন প্যারাসিটামল লেভেলের বা অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ, এই টাইপের মেডিসিনই কিন্তু 80% পেশেন্ট বাসাতে থেকে হোম আইসোলেশনে থেকে কিন্তু ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। তবে আমাদের যেটা হেডেক, যেটা টোটাল আমাদের যে মানে ফিজিশিয়ান হিসাবে সেটা হচ্ছে ওই যে 20% পেশেন্টে যারা মডারেট টু সিভিয়ার বা ভেরি সিভিয়ার ক্রিটিক্যাল সেই পেশেন্টগুলোকে নিয়ে। কারণ এটা তো একটা সহজ হিসাব যে আমাদের জনসংখ্যার সঙ্গে আমাদের পেশেন্টের যে টোটাল হারের সঙ্গে কিন্তু মানে হসপিটালের যে বেড এবং আইসিইউর যে বেড, এটার একটা ডিসিমিলারিটিস আছে। এটা তো মানতেই হবে আমাদের টোটাল আইসিইউ বেড বাংলাদেশে যেমন 1100 গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট মিলে, তার মধ্যে ভেন্টিলেটর মেশিন বা অক্সিজেন, টোটাল অক্সিজেন মানে সেন্ট্রাল অক্সিজেন সহ এগুলো কিন্তু অপ্রতুল, নিঃসন্দেহে অপ্রতুল। বলা হয় যে বেড যে ভেন্টিলেশন মেশিন হয়তো বাংলাদেশের 400 থেকে 500 অ্যাক্টিভ যেগুলো এই অবস্থায় আছে। তারপরেও যখন আমরা এখনকার যে সিনারিও, হয়তো 2 মাস আগের বা 1 মাস আগের কথা, বর্তমানে যে সিনারিও, এখন কিন্তু সব লেভেলের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রত্যেকটা প্রতিষ্ঠান, হসপিটালগুলো কিন্তু এগিয়ে এসছে। দেখেন আপনি 15 দিন আগেও বা 1 মাস আগেও কিন্তু একটা কথা প্রায় বিভিন্ন মিডিয়াতে আসতো যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা হয়তো কোভিড ডায়াগনোসিস করছে না বা ওই কোভিডের ভয়ে বা কোভিডের যে হতে পারে এরকম একটা সাসপেক্টেড মনে করে তারা হয়তো ট্রিটমেন্টে যাচ্ছে না। কিন্তু এখন কিন্তু একেবারে আমি মানে আজকের কথা বলবো, এখন কিন্তু সেই সিনারিও নাই। এখন কোভিডের ট্রিটমেন্ট করব না বা কোভিডের সাসপেক্টেড কেস আমি ডিল করব না, এই কথা বলার কিন্তু সুযোগ নাই, কোনো লেভেলেই নাই। গভর্নমেন্ট লেভেলে তো নাই, আর বেসরকারি লেভেলেও কিন্তু এখন নাই। এখন কিন্তু সবাই, আমি মনে করি ফিজিশিয়ানেরা মানে সিরিয়াসলি এবং স্বাস্থ্যকর্মীরা সিরিয়াসলি এগিয়ে এসছে, এবং
সেই পেশেন্ট সাসপেক্টেড কোভিড অর কোভিড অথবা নন কোভিড সব লেভেলের পেশেন্ট কিন্তু এখন মানে হাইলি ম্যানেজমেন্টে চলে আসছে, সবাই সমস্ত স্বাস্থ্যকর্মীরা ঘাড়ে ঘাড়ে মিলে আগাচ্ছে। এখন মানে স্বাভাবিক চিকিৎসার আসলে কি অবস্থা? আপনারা তো অ্যাক্সিডেন্ট হলে সেই ট্রিটমেন্টগুলো এখন দিতে হচ্ছে, যেহেতু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির সেটির আসলে কি অবস্থা হলো, যে চিকিৎসকদের আসলে পরিস্থিতিটা কি আমাদের এখন? আমরা জানি যে 24% স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে গেছেন, 50 জনের মতো মারাও গেছেন, বিএম একটি বিবৃতি দিয়েছে। আপনি দেখেন যে ইতোমধ্যে যে সমস্ত আমাদের প্রফেসর স্যাররা বা চিকিৎসক ভাই বোনেরা মারা গিয়েছেন, 50-এর অধিক যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু আসলে একটু ভীতকর সংখ্যা। একজন প্রফেসর লেভেলের বা একজন বিশেষজ্ঞ লেভেলের ডাক্তার পৌঁছাতে অনেক কাঠখড় কিন্তু ফোরাতে হয়। একটা রাষ্ট্রের কিন্তু অনেক কিছু এখানে ইনভলভমেন্ট আছে। সুতরাং এই পর্যায়ের একজন জনশক্তি যদি চলে যায় দেশ থেকে, তাহলে যেই বিশেষজ্ঞ ডাক্তার আরও 50টা 100টা বিশেষজ্ঞ তৈরি করতে পারতো, সেটা কিন্তু একটা বড় গ্যাপ হয়ে যাবে। তো এটি তো অবশ্যই একটা ক্ষতি, বিশাল ক্ষতি একটা ব্যাপার। আর যেটি বলছিলেন যে স্বাভাবিক চিকিৎসাটার কী অবস্থা, স্যার বলছিলেন অলরেডি যে একটা সময় হয়তো ছিল শুরুর দিকে যে করোনাটাকে কিন্তু মানুষ খুবই ভীতকর অবস্থায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ, যে কারো যেই এলাকায় করোনা রোগী শনাক্ত হতো, সেই এলাকা পুরোপুরি ওই করোনা ব্যক্তির যে বাসা, সেই বাসা থেকে হয়তো বের করে দিত বা একঘরে করে রাখতো। সেই সিচুয়েশনটা কিন্তু ওভারকাম হয়ে গিয়েছে। সেটা আপনাদের যারা সাংবাদিকতার মাধ্যমে সেটাও আপনারা তুলে এনেছেন যে এটি আসলে সেই ধরনের তেমন কিছু না, একে সাথে নিয়েও কিন্তু করোনাকে জয় করা যায়। তো বিষয়টি স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা এখন প্রত্যেকটা হসপিটালে এনশিওর করা হচ্ছে, সরকারিভাবে পরিপত্র জারি করা হয়েছে। প্রত্যেকটা সরকারি হসপিটাল, ইভেন যে নন গভর্নমেন্ট যে হসপিটালগুলো, দে আর অলসো বাউন্ড টু ট্রিট দ্য নন কোভিড পেশেন্টস। তো তারপরেও কিন্তু কিছু চিত্র আমরা দেখতে পাই যে হাসপাতাল ঘুরে ঘুরে কিছু হয়তো রোগী মারা যাচ্ছেন। হ্যাঁ, সেই সংখ্যাটা আশা করি কম এবং ধীরে ধীরে আরও কমে যাবে। বর্তমান সরকার কিন্তু যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছেন এই করোনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আপনি দেখেন প্রণোদনা দিচ্ছেন, এটি বড় বিষয় নয়, কিন্তু এটা এনকারেজমেন্টের কিন্তু একটা বড় ব্যাপার আমি মনে করি। তারপর আরেকটি বিষয় আমি বলতে চাই যে টোটাল এই যে কোভিড বা করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু টোটাল স্বাস্থ্য ব্যবস্থাকে আসলে ঢেলে সাজানোর সময় এসেছে। কিন্তু কোনো হসপিটালে কিন্তু সেবা দেওয়া কিন্তু বন্ধ ছিল না। এই ধরনের প্যান্ডেমিক অবস্থাতেও কিন্তু চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবাটা কিন্তু দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে আপনি দেখেন যে অনেক হসপিটালে শুরুর দিকে কিন্তু ঠিকমতো পিপি, N95 মাস্ক, যেগুলো সুরক্ষা সামগ্রী, সেগুলো কিন্তু না পৌঁছালেও তাদের দায়িত্ব থেকে কিন্তু তারা সরে আসেন নাই। সুতরাং সেবা কিন্তু তারা দিয়ে আসছেন। কিন্তু ওই যেটি বলছিলাম যে এই করোনা এসে কিন্তু আমাদের একটি উপলব্ধি দিয়ে যাচ্ছে যে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে কিন্তু আসলে ঢেলে সাজানো দরকার। আপনাকে আমি একটু তথ্য দিয়ে রাখি। বাংলাদেশে যে বাজেট আমাদের, সেই বাজেটের টোটাল বাজেটের মাত্র 2 থেকে 3% হচ্ছে বরাদ্দ থাকে স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আপনি দেখেন শিক্ষার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, শিক্ষা খাত বা অন্যান্য যে খাত, প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে। কিন্তু স্বাস্থ্য খাত এমন একটা খাত যেটি জন্ম থেকে শুরু করে একবারে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ব্যয় আছে। এই অবস্থাতেও কিন্তু আমরা কিন্তু বরাদ্দটা কিন্তু আমরা বাড়াতে পারিনি। অথচ হু রিকমেন্ডেড যদি আপনি একটা স্ট্যান্ডার্ড করতে চান, বরাদ্দ দিতে চান, সেটি হচ্ছে টোটাল বাজেটের কিন্তু 15% বা 15% কিন্তু আপনাকে বরাদ্দ দেওয়ার নিয়ম আছে। সেক্ষেত্রে আমরা অনলি 3% আমরা বরাদ্দ দিই। তো আমার মনে হয় এটি একটি বিষয় দেখার আছে আর কি। আরেকটি আপনাকে তথ্য দিই, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে যে সরকারি হসপিটালগুলো রয়েছে, তার মধ্যে আমি আমার সেক্টরের কথা যদি বলি, যে ডেন্টাল সার্জনের সংখ্যা অনলি 1296টি। 18 কোটি জনগণের চিকিৎসা দেওয়ার জন্য, মুখ এবং দাঁতের চিকিৎসা দেওয়ার জন্য মাত্র 1296টি সরকারি পোস্ট। কতটা বিশাল একটা লেকিং, মানে 1.5 লক্ষ মানুষের জন্য একজন ডাক্তার। আপনার প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মাত্র দাঁতের ডাক্তার। অথচ সেই চিকিৎসক যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান, সেই চিকিৎসক যদি পারিবারিক, সাংসারিক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকেন, তাহলে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কিন্তু একটা লেকিংস হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো, কারণ আরও সব বিভাগের ডাক্তারের সংকটে আসলে রয়েছে। আমাদের সাথে যোগ দিয়েছেন আইডিসির উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। দর্শক, আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছেন আইডিসির উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে লকডাউনের নতুন করে লকডাউনের কথা বলা হচ্ছে, রেড জোন, ইয়েলো জোন কিংবা গ্রিন জোন করে করোনা সংক্রমণের এই পর্যায়ে এসে এই যে প্রক্রিয়া, সেটি আসলে কতটা কাজে দেবে বা
কোন দিকে আসলে আমাদের যাওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে যদি সারা বাংলাদেশে আমরা জনস্বাস্থ্য এবং সামাজিক বিধিনিষেধ, যেটাকে লকডাউন বলছেন আপনারা, সেটা কার্যকরী করা হলে ভালো, কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। মানুষের সামাজিক অর্থনৈতিক চাপ জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হলেও তারা সেটা ঝুঁকি নিয়েই তারা বেরিয়ে যাচ্ছেন। এবং আরেকদিকে মানুষের মধ্যে যে একটা শঙ্কা উদ্বেগ ছিল মার্চ মাসে, সেটি এই জুন মাসে এসে একেবারেই দুর্বল হয়ে গেছে। ফলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায় আমরা যদি জনস্বাস্থ্যের এবং সামাজিক বিধিনিষেধ আরোপ করি, একটা বেষ্টনী করে, এই স্বাস্থ্য বেষ্টনীর ভেতরে চলাচল নিয়ন্ত্রণ থাকবে যেন মানুষ থেকে মানুষের সংক্রমণ না ছড়ায়। এবং তার চাইতে বড় কথা, শুধু ঘরে থাকলেই হবে না, প্রত্যেকটা রোগীকে শনাক্ত করে তাকে কমিউনিটি থেকে পৃথক করে চিকিৎসা দিতে হবে, যেন সংক্রমণের উৎসটা আমরা দুর্বল করতে পারি, সংক্রমণটা কমে আসে। চলাচলের বিধিনিষেধ এবং রোগী শনাক্ত করে পৃথক করে চিকিৎসা দেওয়া, এই দুটো মেলালেই কিন্তু আমরা এই যে এখন হার দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের, সেটাকে স্থিতিশীল করে তারপরে আমরা নামাতে পারবো। কিন্তু কিছুই যদি না করি, হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো সংক্রমণের সংখ্যা জ্যামিতিক হারে বাড়বে। এখন যেভাবে মৃদু গতি থেকে মাঝারি গতি হয়েছে, তার থেকে দ্রুত গতি লাভ করবে। সেক্ষেত্রে তো আমাদের বিপর্যয়ের সমূহ সম্ভাবনা। কাজে এই গতিটাকে রাষ্ট্রের ধরা দরকার। সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে লাল, হলুদ এবং সবুজ এলাকা চিহ্নিত করে করা। খুবই দ্রুত শহরাঞ্চলের ঘনবসতি এলাকায় এটা করা দরকার, যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন। সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে মানুষ একসঙ্গে ঘনীভূত অবস্থায় থাকেন। সেখানে করোনা সংক্রমণ যদি একবার হানা দেয় অনেক বেশি হারে, সেখানে কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি হওয়ার আশঙ্কা আছে। যেটা শুরু করেছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ, এবং সেটাকে বিস্তৃত করতে হবে, বিশেষ করে শহরাঞ্চলে ঘনবসতি এলাকায়। তাহলে আমরা বলতে পারবো যে সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা কিছু কাজ করছি। এই সংক্রমণটা নিজে নিজেই কিন্তু উপরে উঠে নিচে নেমে যাবে না। এটা ডায়রিয়ার ক্ষেত্রে হতে পারে, কলেরার ক্ষেত্রে হতে পারে, এমনকি ইনফ্লুয়েঞ্জা মহামারীর ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্নভাবে এর চেহারা, করোনা সংক্রমণের গতি প্রকৃতি, এটা নির্ভর করছে সেই দেশের সরকার এবং জনসাধারণ এটাকে দূর করবার জন্য, করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য কতটুকু সক্রিয় চেষ্টা নিয়েছেন, সেই চেষ্টার উপর নির্ভর করে গতি প্রকৃতি। চেষ্টা আমরা না করি, এটা কিন্তু আমাদের সংক্রমণ বাড়তেই থাকবে, ক্ষয়ক্ষতি বাড়তেই থাকবে। সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে, আমাদের সামাজিক অর্থনৈতিক সমস্ত কাজকে একেবারেই অচল করে দেবে। কিন্তু সেক্ষেত্রে আপনারা যে রাজাবাজারে যে লকডাউনটা দিলেন, সেটি তো প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, এটি আসলে কতটা সফল হয়েছে? আপনাদের যে ক্লাস্টার জোন নির্ধারণ করে আপনারা যেভাবে লকডাউনে যাচ্ছেন, সেক্ষেত্রে এই রাজাবাজার মডেলটি আসলে কতটা কাজে এসেছে? হ্যাঁ, রাজাবাজারে যে স্বাস্থ্য বেষ্টনী দেওয়া হয়েছে, সেটা অনেকটা মিরপুরের যে টোলারবাগে করা হয়েছিল সেই মডেলে, অর্থাৎ জনসম্পৃক্ত একটা মডেল। জনগণকে সচেতন করে জনগণের প্রতিনিধিরা এবং ভলান্টিয়াররা নিজেরাই মূল দায়িত্ব নিয়েছেন। তারা চলাচল নিয়ন্ত্রণ করবেন, তাদের জরুরি সামাজিক কাজগুলো তারা দেখাশোনা করবেন, সাহায্য করবেন, এবং ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করার কাজ। সেখানে একটা বুথ হয়েছে, সেই বুথে যারা লক্ষণযুক্ত তারা নমুনা দিয়েছেন, এবং যারা পজিটিভ পাওয়া গেছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ সেই রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে কারা ছিলেন লক্ষণ দেখা দেওয়ার 2 দিন আগে থেকে এবং তারপরে, সেটা তারা খুঁজে বের করছেন। আইডিসিআর এর একজন এপিডেমিওলজিস্ট সেখানে দায়িত্বে আছেন, তার সেই সমন্বয়ে এই ভলান্টিয়াররা কাজ করছে। খুবই ভালো কাজ। বেশ রোগী শনাক্ত হয়েছে। প্রথম দিকে রোগী শনাক্ত যতটা হয়েছিল, শেষ দিকে দেখছি আমরা ফলাফল প্রকাশ করা হবে আইডিসিআর এর পক্ষ থেকে। আমি যতটুকু জেনেছি যে এই শেষ দিকে হয়তো কোনো দিন গিয়েছে কোনো রোগী শনাক্ত হয়নি, কিংবা 1জন বা 2জন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ 14 দিনের মাথায় এসে দেখা যাচ্ছে যে রোগীর সংক্রমণটা কমে এসছে। তবে শর্ত আছে, 21 দিন পরে যখন আমরা এই স্বাস্থ্য বেষ্টনীটি প্রত্যাহার হবে, তারপরে যদি আবার অন্য এলাকা থেকে এখানে রোগীর সংক্রমণ হয়, তাহলে কিন্তু হবে না। কাজে শহরাঞ্চলে সব জায়গায় একই সঙ্গে এই লাল, সবুজ, হলুদের বেষ্টনীগুলো কার্যকরী করা দরকার। তাহলে এক এলাকার যে সাফল্য, সেই সাফল্যটা দুর্বল হয়ে পড়বে সংক্রমিত এলাকা থেকে এখানে যদি আবার সংক্রমণটা ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের সিটি কর্পোরেশন কিংবা শহর এলাকাগুলো যে ভৌগোলিক সীমানা, সেই অনুযায়ী আসলে কতটা ক্লাস্টার জোনকে আপনারা এভাবে ভাগ করতে পারবেন এবং কতটা সুরক্ষিত রাখতে পারবেন?
দেখুন, এটা সিটি কর্পোরেশনকে চূড়ান্ত এলাকা নির্ধারণ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভৌগোলিকভাবে যেই যে জায়গাটা বেষ্টনী করা সম্ভব সেই জায়গাটি তারা বেষ্টনী করবে। সেটা এলাকাটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। এখানে রোগীর ডাটাটাই শুধুমাত্র একমাত্র বিবেচ্য বিষয় না যে 1,60,000 জন রোগী যদি কোনো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় তার চেয়ে তো কম রোগী থাকে, যেখানে লোকের চলাচল খুবই বেশি, অনেক সঞ্চরণশীলতা, ইংরেজিতে বলা হয় মোবিলিটি, সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে সেটাও কিন্তু একটা বেষ্টনী করতে পারেন। আবার যে এলাকায় দারিদ্র্য বেশি, মানুষের অনাহারে ভোগার সম্মুখীন আছে, বাংলাদেশে অবশ্য কেউ অনাহারে ভুগছে না, তারা অর্ধাহারে ভুগছেন বা যথার্থ খাদ্য এবং পুষ্টি পাচ্ছেন না, সেই দরিদ্র অঞ্চলের জন্য কিন্তু একটা বেষ্টনী করা যেতে পারে। সেটাও কিন্তু আমাদের দেখছি যে গাইড দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এবং ক্যাবিনেট ডিভিশনের প্রজ্ঞাপনে, সেভাবে কিন্তু করা যায়। অর্থাৎ সিটি কর্পোরেশনের মেয়র এবং জনপ্রতিনিধিরা স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারা কিন্তু এলাকা নির্ধারণ এবং পুনর্নির্ধারণ করতে পারেন, এবং তারা যদি বিবেচনা করেন এই বেষ্টনীর ভিতরে রোগ সংক্রমণটা প্রতিরোধ করা সম্ভব, তাহলে নিশ্চয়ই সেটি তারা করতে পারেন। এ বিষয়ে কোনো একেবারে চুলচেরা কোনো ধরা বাঁধা মানতেই হবে এমন কোনো নিয়ম নেই। সেটা হচ্ছে রোগ সংক্রমণ প্রতিরোধ করাটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে ওই এলাকায় বেষ্টনী করে সেই বেষ্টনীটা কার্যকর করা সম্ভব কিনা এবং জনগণের সহযোগিতাটা পাওয়া দরকার, সেটা পাওয়া সম্ভব কিনা। জি, জনাব মোস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, প্রয়োজনে আমরা আবার যোগাযোগ করব। এইখান থেকে একটি বিষয় উঠে এসেছে, আর্থসামাজিক বিষয়টি, কারণ যেখানে লকডাউন করা হবে সেখানকার মানুষের একটি বিষয় আছে, আপনি সেটি নিয়ে কথা বলছিলেন। জি, মোস্তাক হোসেন স্যার কিন্তু বলে দিয়েছেন যে কিছু কিছু এলাকা এমন আছে যেখানে অনাহার এবং অর্ধাহারে হয়তো মানুষ দিনানিপাত করছেন। আসলে আপনি দেখে থাকবেন এই লকডাউনের মধ্যে যে গত 160টা দিন গেল, এর মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু পরিবর্তন এসে গেছে। যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিলেন, যারা হয়তো প্রসাধনী রিলেটেড ব্যবসা করতেন, যারা হয়তো রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করতেন, ছোট ছোট দোকান দিয়ে বসেছিলেন, তাদের কিন্তু আসলে ব্যবসা গুটিয়ে এখন অলরেডি কিন্তু তারা গ্রামের পথে কিন্তু চলে গিয়েছে। আপনি দেখেন যে অনেক এলাকায় আপনি দেখবেন যে অসংখ্য টুলেট কিন্তু এখন দেখতে পাচ্ছেন। তো এই টুলেটগুলো কিন্তু আলটিমেটলি গত 107তম দিনের আগেও কিন্তু এরকম ছিল না। তার মানে কি? তার মানে আর্থিকভাবে যে আমরা আসলে একটা দৈন্যতার দিকে চলে গিয়েছি, এটা কিন্তু এখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে করোনা। সুতরাং এই অবস্থায় আমি যেটা মনে করি যে সমস্ত প্রশিক্ষিত মানুষ যারা শহরে থেকে অলরেডি নিজেদেরকে ডেভেলপ করে ফেলেছেন, যে হাউ টু ওয়ার্ক হার্ড, জীবনকে আরও কীভাবে আসলে এগিয়ে নেওয়া যায়, এই যে শিক্ষাগুলোকে যদি ওরা কাজে লাগিয়ে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম শিল্প তৈরি করে ফেলতে পারেন, তাহলে সামগ্রিকভাবে কিন্তু অর্থনৈতিকের যে একটা ধস নামার কথা, সেটা কিন্তু আমরা মনে করি যে অনেকটাই কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। স্যার, লকডাউন, ক্লাস্টার জোন লকডাউন এবং ট্রিটমেন্ট, এই দুটি একসঙ্গে চালানোর ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কারণ দুটিকে তো আমাকে নিশ্চিত করতে হবে। সংক্রমণ হার কমাতে হলে আমাকে লকডাউনটি নিশ্চিত করতে হবে, আবার সেই এলাকাগুলোতে চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে। আসলে একটা প্যান্ডেমিকের তো কিছু ধাপ আছে। এই ধাপ দেখেন, যখন একটা প্রথমে আসে যেটা হচ্ছে অকেশনাল, বিভিন্ন জায়গায় হয়তো মানে কিছু কেস আইডেন্টিফাই হয়। তারপরে একটা ধাপ আছে, সেটা হচ্ছে ক্লাস্টার। কোনো একটা হয়তো কমিউনিটিতে বেশ কিছু হয়তো 30টা বা 40টা কেস একসঙ্গে আইডেন্টিফাই। আর একটা যেটা লাস্ট ধাপ সেটা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। তো এখন আমাদের যে স্টেজটা চলছে সেটা হচ্ছে শেষ ধাপটা, সেটা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে কিন্তু এখন। তো এই কমিউনিটি ট্রান্সমিশন মানে ওই মোস্তাক ভাইয়ের সঙ্গে হয়তো আমি থাকলে একটু কথা বলতে পারতাম যে এরকম একটা লেভেলে এসে যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, টোটালি স্প্রেডিং হয়ে গেছে, এমন আমরা মানে বলতে পারছি না যে অ্যাকচুয়ালি যে একদম ঢাকা সিটির কথা যদি ভাবেন, মানে অলমোস্ট ইউনিফর্মলি কিন্তু এটা ট্রান্সমিশন হয়ে গেছে। আমরা তো দেখছি আমাদের কাছে পেশেন্ট আসছে। তো এই অবস্থায় যে এই মানে কোনো একটা এলাকাকে মানে রেড জোন করে এবং সেটাকে ব্লক করে সেখানে কেস আইডেন্টিফাই করা বা সেখানে আইসোলেশন করা বা সেখানে ম্যানেজমেন্ট দেওয়া, এটা কতটুকু কার্যকরী আসলে এটা আমি মানে হয়তো ক্লিয়ার করতে পারবেন মোস্তাক ভাই, হয়তো আরেকটু ক্লিয়ার করতে পারবেন। সেটা আরো অনেক বিষয় থাকে যে একসঙ্গে, যেমন আমরা জানি 43টা জোন নির্ধারণ করা হয়েছিল ঢাকা সিটিতে, একসঙ্গে যদি লকডাউন না হয় সেক্ষেত্রে তো মানুষের আনাগোনা থাকবেই, কিংবা গ্রিন জোন থেকে ইয়েলো জোনে যাতায়াত বা ইয়েলো জোন থেকে রেড জোন, মানে এই যাতায়াতগুলোর আসলে
কি হবে সেটির কিন্তু ব্যাখ্যা এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন আমরা দেখিনি, কারণ আমরা দফায় দফায় দেখেছি প্রজ্ঞাপনটি পরিবর্তন করতে। আমি একটু চিকিৎসা ব্যবস্থার দিকে এগোতে চাই, কারণ আসলে এটির আসলে খুব বেশি চিকিৎসাও নেই। তারপরে যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে নানান ধরনের ঔষধের নাম ঘুরে ফিরে আসে। আসলে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা বলতে চাই আসলে কী ধরনের চিকিৎসা করা উচিত বা মানুষকে আসলে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আসলে আপনি দেখে থাকবেন যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম যেটি ফেসবুক, সেটিতে কিন্তু গদবাঁধা কিছু কিছু ওষুধের নাম দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কিছুদিন আগে আইভারমেকটিন দেওয়া হয়েছিল, তার আগে দেওয়া হয়েছিল ডক্সিসাইক্লিন, এখন দেওয়া হচ্ছে স্টেরয়েড বা ডেক্সামেথাসন। এই ওষুধগুলো যদি এক নাগারে মানুষ খেতে থাকে, হ্যাঁ, যে আমার এগুলো খেলে হয়তো আমি করোনা থেকে মুক্তি পাবো বা করোনা আমাকে অ্যাটাক করবে না, এই ভুল ধারণাটা কিন্তু মানুষের মধ্যে যদি পোক্ত হয়ে যায়, তাহলে দেখবেন যে এর যে সাইড ইফেক্টগুলো, এর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ওষুধের, সেক্ষেত্রে কিন্তু মানুষ হয়তো অন্যান্য রোগে কিন্তু ভুগবে। তো সেই ক্ষেত্রে একটা স্বাস্থ্যর যে সিনারিও, সেখান থেকে কিন্তু আরও হয়তো ডিভাস্টেটিং পর্যায়ে আমরা চলে যেতে পারি। অন্যান্য ক্ষেত্রে হয়তো তাদের নতুন করে কিডনি রিলেটেড প্রবলেম হচ্ছে, নতুন করে তার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, নতুন করে ওবেসিটি ডেভেলপ করছে, বা এজ এ হোল ইমিউনিটিটা হয়তো শ্রিঙ্ক করে যাচ্ছে। তো সুতরাং যাই হোক, জনগণের প্রতি আমাদের যে বার্তাটা আমরা চিকিৎসকরা যেটা দিতে চাই সবসময়, সেটি হচ্ছে আপনি নিজ থেকে কিন্তু আপনি ওষুধ খাবেন না। নিজ থেকে ওষুধ খাওয়ার কোনো সুযোগই একজন আসলে সাধারণ জনগণের আসলে থাকে না। আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি যদি আসলেই আক্রান্ত না হন, তাহলে আপনি এই প্রিভেনশন রিলেটেড ওষুধ খাওয়ার কোনো সুযোগ নেই আসলে। এখন পর্যন্ত আপনি হুয়ের রিকমেন্ডেশন দেখেন বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, কোনো রিসার্চ বা আর্টিকেলে এখন পর্যন্ত করোনার কোনো ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্ট কিন্তু বা গাইডলাইন কিন্তু নেই। যেটি আছে একমাত্র আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং কিছু সিমটোমেটিক চিকিৎসা, যেটি আপনি ঘরোয়া পদ্ধতিতে সুস্থভাবে কিন্তু বাসায় নিতে পারেন। স্যার, ভাইরাসের ইডি নিয়ে ভ্যাকসিন নিয়ে আসলে কাজ চলছে। আপনি এটা হয়তো বলবেন না, আমি সাথে একটু প্রশ্ন দিয়ে একসঙ্গে বলেন। এর জেনোম সিকোয়েন্স হয়েছে, পুরো বিশ্ব জুড়ে করছে, বাংলাদেশেও করছে। এটি বারবার মিউটেশন, অর্থাৎ তার চরিত্রটি বারবার বদলাচ্ছে। সেক্ষেত্রে আসলে এর ভ্যাকসিনটি আসতে খুব সহসায় আসছে এমনটি বলা যায় না, বা সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, কোন জায়গার দিকে আমরা তাকিয়ে থাকতে পারি? আর আপনি ঠিক আছে, আসলে হয়েছে কি, এটা তো একটা নভেল ভাইরাস না, তো এটার যে ম্যানেজমেন্ট যে প্রোটোকল আসলে এভাবে কিন্তু মানে কনক্রিট যে প্রোটোকল সেটা কিন্তু দিতে পারে নাই। এটা কিন্তু মানে এক এক ইয়েতে ন্যাশনে এক একভাবে এটার ম্যানেজমেন্ট আসছে। দেখেন, প্রথমে ইউএসএতে যে ইয়েটা করলো হাইড্রক্সিক্লোরোকুইন, কিন্তু সাবসিকুয়েন্টলি দেখেন কি হলো, সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনের যে একটা সাইড এফেক্ট সেটাকে তুলে ধরা হলো এবং বলা হলো যে এই হাইড্রক্সিক্লোরোকুইন ইউজের জন্য অনেক প্রাণহানি ঘটেছে। তো এটা দেখেন, এটা প্রথম থেকে একটু লক্ষ্য করে দেখা যায়, যেমন অ্যান্টিভাইরাল রেমডেসিভির বা ফেভিপিরাভির এই সমস্ত ড্রাগসগুলো আমাদের দেশে মানে অবাধ কিন্তু ব্যবহার হচ্ছে বা এখনও হচ্ছে। এবং হাইড্রক্সিক্লোরোকুইনের এত কিছুর পরেও যে মানে তার যে নেগেটিভ সাইডগুলো, তার যে ডেট্রিমেন্টাল ইফেক্টগুলো যে বলা হচ্ছে, তারপরেও কিন্তু এগুলো আমাদের দেশে চলছে, বাজারজাত হচ্ছে এবং মানে বিক্রি হচ্ছে এবং মানুষ ব্যবহারও করছে। তারপর আইভারমেকটিন, যেটা এ ব্যাপারে কিছু স্টাডি হয়েছে। যাই হোক আর কি, এটার যদিও সাইড ইফেক্ট কম, তারপরেও আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এ ব্যাপারে। সত্যি কথা বলতে একেবারে ক্রিটিক্যাল পেশেন্টের, যেগুলো ক্রিটিক্যাল হয়ে যায়, সিভিয়ার পেশেন্ট হয়ে যায়, সেই সব পেশেন্টের কিন্তু কিছু প্রোটোকল দাঁড় করানো হয়েছে। যেমন অক্সিজেনের ব্যাপারে কারো কোনো বিতর্ক থাকবে না, এখানে হাই ফ্লো অক্সিজেন, একই সঙ্গে তার যেটা আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি এ ব্যাপারে, তারপরে এখন ডেক্সামেথাসন, স্টেরয়েড, এগুলো সায়েন্টিফিক বেজ আছে। যে একটা মেডিসিন যে আমরা দিব একটা পেশেন্টের, সেটা তো সায়েন্টিফিক বেজ থাকা লাগবে। এই সমস্ত বেজের পুরে কিন্তু এই সমস্ত মেডিসিনগুলো আমরা করছি ক্রিটিক্যাল পেশেন্টদের, তার ফল পাচ্ছি, আমরা রেজাল্টও পাচ্ছি এবং এটার নির্দিষ্ট কিন্তু এটার ইফেক্ট আছে। কিন্তু এই যেটা বলা হলো সেটা হচ্ছে এই যে অ্যান্টিভাইরাল ড্রাগস, তারপরে হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এই সমস্ত ড্রাগসের কিন্তু WHO এখন পর্যন্ত রিকমেন্ডেশন দিচ্ছে না বা দেয়ও নাই। আর সেজন্য আমরা বলছি সত্যি কথা বলতে যে এটা আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা এই যে প্রিভেন্টিভ হিসাবে যে আমাদের হয়তো এটা ব্যবহার করলে বা এটা খেলে হয়তো আমাদের এই কোভিডে আক্রান্ত হব না, এই সমস্ত থিঙ্কিং সম্পূর্ণরূপে আসলে ভুল ধারণা। এটা স্যার, আসলে ফুসফুসে সংক্রমিত হয়, সেক্ষেত্রে একদমই ওষুধ ছাড়া কি ধরনের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া যেতে পারে? হ্যাঁ, ফুসফুস দিয়ে সংক্রমিত যেটা হচ্ছে কোভিড-19, এটা
আসলে না, একদম ওষুধ ছাড়া আমরা মানে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে প্রতিরোধ পারি? বা প্রিভেন্টিভ আমরা কি কি নিতে প্রিপারেশন পারি? নিতে পারি? হ্যাঁ, প্রিপারেশন আসলে শুনেন, আমাদের যে পেশেন্টগুলো আসছে, আমরা যেটা মানে ফেস করছি, ক্রিটিক্যাল পেশেন্টগুলো বা ধরেন সিভিয়ার পেশেন্টগুলো, সেগুলো কিন্তু প্রায় পেশেন্টগুলোরই কিন্তু দেখা যাচ্ছে যে তার কোমরবিড আছে, তার ডায়াবেটিস আছে, অথবা রেনাল ডিজিজ আছে, অথবা কার্ডিয়াক ডিজিজ, অথবা ফুসফুসেরই তার প্রিডিসপোজিং সিওপিডি অথবা ব্রঙ্কাইটিস অথবা অ্যাজমা, এই টাইপের কিন্তু ডিজিজ তার থাকছে। সেই সব পেশেন্টই কিন্তু বেশি খারাপ হচ্ছে। একই সঙ্গে খুব ইম্পর্টেন্ট যে মরবিডিটি, সেটা হচ্ছে মরবিড অবেসিটি। মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখছি যে সেই পেশেন্টগুলো আমরা মানে বেশি খারাপ হচ্ছে বা আমরা ধরে রাখতে পারছি না, যেগুলো মরবিড অবেসিটি, হয়তো তার 30 কেজি 40 কেজি ওজন বেশি, যে ওজন থাকার কথা ছিল তার হাইট এবং এই অনুযায়ী, এজ অনুযায়ী। এই পেশেন্টগুলো তাদের, সেই জন্য আমি বলবো প্রিভেন্টিভ হিসাবে, যদি আপনি যে কোশ্চেন করলেন, প্রিভেন্টিভ হিসাবে কিন্তু আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। সেটা হচ্ছে আমাদের যেগুলো স্থূলকায় বা যারা এরকম মরবিড অবেসিটি, তাদের কিন্তু ওজন কমাই ফেলতে হবে। আর ধীরে ধীরে হয়তো এক্সারসাইজ করে হোক, তার ডায়েটিং করে হোক, অথবা তার টোটাল যে তার কর্মকাণ্ডের যে চেঞ্জ এনে তার ওয়েট কমে ফেলতে হবে, নাম্বার ওয়ান। তাকে যে মানে বডি ইমিউনিটি বাড়ানোর জন্য যে সুষম খাদ্যগুলো যেগুলো আছে, ফল বা এরকম যে সমস্ত জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, বিভিন্ন ফ্রুটস জাতীয় খাবার, এগুলো খেয়ে তার বডি ইমিউনিটি বাড়াতে হবে। একই সঙ্গে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, এই সমস্ত ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু আমরা ফুসফুসের প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমরা বাড়াতে পারি। আমরা কিন্তু কোভিডকে আমরা কিছুটা হলেও প্রিভেন্টিভ মেজার নিতে পারবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমি একটু আসলে আমরা অনেক নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করলাম, আসলে ইতিবাচক কি হতে পারে, সামনের ভবিষ্যৎটা আসলে আমাদের কি হতে পারে, সেখানে পরিকল্পনা কি থাকা দরকার, ছোট করে যদি। আসলে বাংলাদেশের প্রতি আসলে কেন জানি একটা রহমত আছে, না হলে যে সিচুয়েশনটা আসার কথা, যে ধসটা নামার কথা ছিল, সেটা কিন্তু হয়নি এখন পর্যন্ত। আপনি দেখেন যে মৃতের হার কিন্তু মাত্র 1.3%। এটি একটি বড় আমি মনে করি যে দিক। এবং বাংলাদেশের মানুষদের একটা ইমিউনিটির যে ব্যাপার, হ্যাঁ, আপনি দেখেন বিশ্বের উন্নত যে দেশগুলোর জনসংখ্যা, সেগুলো কিন্তু অল্পতেই কিন্তু তারা ইমিউনিটি সাপ্রেস হয়ে যাচ্ছে। অর্থাৎ শুরু থেকে তারা কিন্তু ইমিউনিটি কিছু বিষয় এক্সপোজ না। আমরা যেমন একবারে ধুলাবালিতে যথেষ্ট এক্সপোজড, কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে আমরা সরাসরি এক্সপোজড। তো এই বিষয়গুলোকে কিন্তু সাথে নিয়ে বাংলাদেশের জনগণ এমন একটা পর্যায়ে এসেছে যেটিতে হয়তো ইমিউনিটির আগে থেকে একটা বুস্ট আপ হয়ে আছে। সুতরাং এটিও একটি আমি মনে করি যে আশার দিক। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব আশাবাদী এবং কিছু কিছু বিষয়ে তারা উপরওয়ালার হাতে ছেড়ে দেয় যে না, আমাদের কিছু হবে না। তো এই বিষয়গুলো সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশের আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা, সেটি নিশ্চয়ই ভয়ের কিছু নেই। তবে জনগণ যদি আরেকটু সচেতনভাবে, আরেকটু কসাসলি যদি এই সামাজিক দূরত্ব মেনটেন করা এবং হাইজিন মেনটেন করা, এবং স্যার যেটি বলছিলেন, আপনিও যেটি বলছিলেন যে এটি কিন্তু ফুসফুসেরই একটি রোগ, ফুসফুসকে এটি কাবু করে ফেলে। কিন্তু কোন ফুসফুস বা কোন লাংসটা আসলে বেশি এফেক্টেড হবে, যে লাংসের প্রতিরোধ ক্ষমতাটা কম, যেই ব্যক্তি আগের থেকে ধরেন স্মোকিং করেন, যেই ব্যক্তির আগের থেকে লাংস দুর্বল, তার কিন্তু বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যার ইমিউনিটি অনেক কম, যার ওবেসিটি অনেক বেশি, ওয়েট বেশি, যার ডায়েটিংয়ে কিছু প্রবলেম আছে। আপনি দেখেন আমাদের এই শহুরে জীবনের কিছু অভ্যাসগত কিন্তু প্রবলেম আছে। যেমন আমরা কিন্তু একটা পর্যায়ে রেস্টুরেন্ট বেস কিন্তু আমরা লাইফ লিড করা শুরু করেছিলাম। সুতরাং কোভিড কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিল যে এই লাইফ লিড যেটা করছি আমরা, সেটা দিস নট দ্য রাইট ওয়ে অফ লিভিং। তো সুতরাং আমাদের এই বিষয়গুলোকে যদি আমরা এক গোছায় নিয়ে আসতে পারি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, সেটা আমার মনে করি যে একটা আশার দিক হবে। আসলে কোভিড অনেক ইতিবাচক দিকও তুলে এসেছে। স্যার, আপনি যদি একটু 1 মিনিটে। আসলে আমরা তো যেটা বলবো সেটা হচ্ছে আসলে আমরা সতর্ক হব এই ব্যাপারটা নিয়ে। দেখেন, যদি আমরা একটা মানে খুব হজবরল না করে যদি একটা বেসিক জিনিসের প্রতি যদি আমরা সবাই খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি এই 17 কোটি লোকই মাস্ক ব্যবহার করি, শুধু যে এটা ম্যান্ডেটরি, এটা গভর্নমেন্ট স্টেট লেভেল থেকে আসুক যে এটা অর্ডার যে তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে। এই 17 কোটি লোকে তারা সিনারিওটা একটু দেখেন, চিন্তা করি কী সিনারিওটা হবে। এটা ট্রান্সমিশন কিন্তু ব্লক করতে হবে, নাম্বার ওয়ান। আমরা কেউই চাইবো না যে আমরা এই কোভিডে আক্রান্ত হয়ে আমরা ক্রিটিক্যাল হয়ে আমাদের মানে শেষ চিকিৎসাটা নিতে হয়। তাই আমরা সবাই সতর্ক থাকব এবং আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে ঘন ঘন হাত পরিষ্কার থেকে শুরু করে মাস্ক ব্যবহার করব, আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা যতটুকুন পারি মেনটেন করব। একই সঙ্গে আমরা যে শিষ্টাচার, সামাজিক শিষ্টাচার, সেগুলো
মেনে চলব। কিন্তু স্যার এগুলো তো আমরা গত 4 মাস থেকে বলছি, একদম সেই চীনে যখন আক্রান্ত হলো তখন থেকেই বলছি, কিন্তু এই পর্যায়ে এসেও আমরা কেন এটি আসলে শতভাগ নিশ্চিত করতে পারছি না? কোন জায়গাটা আমাদের দুর্বলতা? মানে এটা তো সচেতনতার অভাব। একই সঙ্গে আমি মনে করি আমাদেরকে আরও অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো, এগুলো বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, কিন্তু ইভেন রাষ্ট্রীয় পর্যায় থেকে আমার মনে হয় আরও আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত। অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। তবে যাবার আগে একটি কথা বলে নিই, আপনার সুরক্ষা আপনার হাতে, অতএব স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সতর্ক থাকুন এবং অপরকে সুরক্ষা রাখুন। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।